হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এসজিএসসিসি তে। আমি অনিন্দ স্যার আজকে থাকছি তোমাদের সাথে ইংলিশ রাইটিং এর কিছু বিষয়ে আলোচনা করতে। তোমরা সবাই জানো যে ইংলিশ রাইটিং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আমরা এই জিনিসটার উপর অনেক গুরুত্ব দিয়ে থাকি। তার কারণ ডব্লিউবিসিএস বলো, মিসলেনিয়াস মেইনস বলো, পিএসসি বলো, সিজিএল বলো, যে কোনো পরীক্ষায় ইংলিশ রাইটিং এর উপর টায়ার 2 তে বিশেষ করে একটা আলাদা ফোকাস করা হয়। এবার ইংলিশ রাইটিং জানতে গেলে আমাদের কয়েকটি পয়েন্টকে মাথায় রাখতে হবে, কিছু বেসিক পয়েন্ট, যে পয়েন্টগুলো তোমরা এর আগে শিখে এসছো। অর্থাৎ আমরা প্রত্যেকেই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেওয়ার সময়, পরীক্ষা দেওয়ার সময় ইংলিশ রাইটিংটা কিন্তু প্র্যাকটিস করে এসেছি। সেই বিষয়গুলো একটু মনে করতে হবে, আর বেসিক কিছু জিনিস মাথায় রাখতে হবে পরীক্ষার ক্ষেত্রে, যাতে আমাদের নম্বরটা না কাটতে পারে এবং সব থেকে বেশি সম্ভব মার্কস যেন আমরা ক্যারি করে নিতে পারি পরীক্ষার মধ্যে দিয়ে। তাহলে শুরু করা যাক, কোন কোন বিষয়ের উপর আমরা ফোকাস করব। প্রথমত মাথায় রাখতে হবে যে ইংলিশ রাইটিং একটা এমন একটা বিষয়, যে বিষয়ে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ অংশ আমাদেরকে সবসময় ফলো করে যেতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কিন্তু খুব বেশি এক্সপেরিমেন্ট করার জায়গাটা পাবো না। তার কারণ এই ভাষাটা আমরা সবাই জানি, এই ভাষাটা কিন্তু আমাদের নিজেদের অর্থাৎ দেশীয় ভাষা নয়। এই ভাষাটা বিদেশ থেকে এসছে, তাই এর গ্রামাটিক্যাল রুল বিদেশ থেকে যা বলে দেওয়া হয়েছে আমাদেরকে কিন্তু সেগুলোই ফলো করে যেতে হবে। তাই গ্রামাটিক্যাল রুল ফলো করে যাওয়ার জন্য আমাদেরকে বেসিক কিছু গ্রামার জানতে হবে। না জানলে আমরা সেগুলো তো আর অ্যাপ্লাই করতে পারবো না আমাদের রাইটিং এর ক্ষেত্রে। তাই পুরনো যে বিষয়গুলো সেগুলো একবার আমরা ঝালিয়ে নেব, তারপর আমরা আস্তে আস্তে ঢুকে পড়বো আমাদের মেইন কোর্সের মধ্যে। তাহলে যে বেসিক পয়েন্টগুলো আমরা মাথায় রাখবো সেগুলো তোমরা একটু দেখে নাও, তোমরা চাইলে নোট ডাউনও করে নিতে পারো। সেগুলো হচ্ছে, প্রথম কথা, যে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর পুরো রাইটিং এরিয়াটা দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে টেন্স। টেন্স কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদেরকে মাথায় রাখতে হবে। যে কোনো রাইটিং এর ক্ষেত্রে টেন্সটা আমরা ভালো করে ফলো করব, কারণ টেন্সে যদি আমরা কোনো গন্ডগোল করে ফেলি তাহলে কিন্তু আমাদের মেন যে লেখা বা পড়া সেটাও গন্ডগোল হয়ে যাবে। দ্বিতীয়তে আমরা কি ফোকাস করব? দ্বিতীয়তে ফোকাস করব স্পেলিং এ। স্পেলিং এ কি ফোকাস করব? আমরা চেষ্টা করব যতটা সম্ভব রাইট অর্থাৎ কারেক্ট স্পেলিং আমরা ব্যবহার করতে পারি যে কোনো এক্সামের ক্ষেত্রে, কারণ রং স্পেলিং এর ক্ষেত্রে কিন্তু মার্কস ডিডাকশন থাকে। এছাড়া আমরা মাথায় রাখবো 3 নম্বর, যেটা হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচার বলতে কি, প্রত্যেকটি রাইটিং এর কিন্তু আলাদা আলাদা স্ট্রাকচার আছে। লেটারের ক্ষেত্রে আলাদা স্ট্রাকচার, প্যারাগ্রাফের ক্ষেত্রে আলাদা স্ট্রাকচার, রিপোর্টের ক্ষেত্রে আলাদা স্ট্রাকচার, প্রেসির ক্ষেত্রে আলাদা স্ট্রাকচার, ট্রান্সলেশনের ক্ষেত্রে আলাদা স্ট্রাকচার। প্রত্যেকটা রাইটিং এর ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা ভাবে আমরা স্ট্রাকচার গুলোকে ফলো করে যাব, যাতে স্ট্রাকচারের উপর যে নির্দিষ্ট মার্কসটা আমাদের জন্য বরাদ্দ আছে সেই মার্কসটা যেন আমরা পুরোপুরি একদম কোনো মার্কস না ছেড়ে তুলে নিয়ে আসতে পারি নিজেদের দখলে। চতুর্থ আমরা কিসের উপর ফোকাস করব? চতুর্থতে ফোকাস করব আমরা ওয়ার্ডের উপর। অর্থাৎ যে ওয়ার্ড তোমরা সাধারণত এই জায়গাটাকে পড়েছো ভোকাবুলারিতে, ঠিক আছে? ভোকাবুলারিতে কি আমরা জানি যে ভোকাবুলারিতে আমরা বিভিন্ন শব্দ নিয়ে পড়াশোনা করি, অর্থাৎ শব্দের মানে, তার বিপরীত অর্থ, সিনোনিম, অ্যান্টোনিম, এছাড়া সেই শব্দটার আর কি কি মানে আছে বা সেই শব্দটার আর কি কি সমার্থক শব্দ বা সিনোনিম আছে যেগুলোকে আমরা অন্যান্য পরিপ্রেক্ষিতে ব্যবহার করতে পারি, সেই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। আর আমরা মাথায় রাখবো 5 নম্বর, সেটা হচ্ছে কোয়ালিটিতে। কোয়ালিটি আমরা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করব, কারণ আমরা জানি যে যত সুন্দর করে লিখতে পারবে সে তত বেশি মার্কস কিন্তু ক্যারি করে নিয়ে চলে যাবে তার রাইটিং এর ক্ষেত্রে। সুতরাং এই বিষয়গুলোর উপর আমরা কিন্তু ফোকাস করব, আর তারপর আমরা আমাদের লেখার দিকে এগিয়ে যাব। এইবার একটা সাধারণ বিষয় তোমাদেরকে বলে নেওয়া দরকার আছে, সেটা হলো
যে কোনো ল্যাঙ্গুয়েজ, সেটা বাংলা বলো, ইংরেজি বলো, হিন্দি বলো, উর্দু বলো, সংস্কৃত বলো, যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু চারটে স্কিলকে আমরা সাধারণত গুরুত্ব দিয়ে থাকি। কি কি চারটে স্কিল? চারটে বেসিক স্কিল সমস্ত ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই আছে। একটা হচ্ছে রিডিং। কি স্কিল? রিডিং স্কিল, অর্থাৎ যে স্কিলে আমরা পড়ব, সে যে কোনো ল্যাঙ্গুয়েজ হোক, বাংলা হোক, ইংরেজি হোক, সংস্কৃত হোক, উর্দু হোক, আমরা পড়বো যে স্কিলটা, সেটা হচ্ছে আমাদের রিডিং স্কিল। রিডিং স্কিলের মধ্যে আমাদেরকে যেটা লক্ষ্য করতে হয় সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন, অর্থাৎ শব্দের উচ্চারণ। শব্দের উচ্চারণ যদি আমরা ভুল করে ফেলি তাহলে কিন্তু আমাদের মেইন স্পেলিং এও তার প্রভাবটা পড়তে দেখতে পাবো। যেমন ধরো ইংরেজিতে খুব সহজ দুটো শব্দ নিয়ে যদি আমরা চর্চা করি, সেই দুটো শব্দ ধরো দেখে নিচ্ছি। যে একটা শব্দ হচ্ছে সি। এই সি এর মানে আমরা জানি সমুদ্র বা সাগর। আর আরেকটা শব্দ আছে সি, SEE, যে শব্দটার মানে হচ্ছে দেখা। এবার এই দুটো শব্দের উচ্চারণের ক্ষেত্রে তো আলাদা কোনো ব্যাপার নেই, তাহলে আমরা কিভাবে মাথায় রাখবো? তাহলে মাথায় রাখতে হবে আমাদের স্পেলিংটা, যে স্পেলিংটা আমরা উপযুক্ত জায়গায় ব্যবহার করব। এবং আমাদের আরো মাথায় রাখতে হবে কি, যে এই যে দুটো শব্দ আমরা ব্যবহার করছি তার আগে এবং পরে কি কি শব্দ আমরা ইউজ করেছি। ধরো তোমাকে কেউ একজন বলল, দ্য সি সিমস টু মি ভেরি টার্বুলেন্ট, অর্থাৎ যে এই সমুদ্রটা আমার মনে হচ্ছে খুব উত্তেজিত, সমুদ্রের মধ্যে প্রচুর ঢেউ আছে। তাহলে সেই সমুদ্রটা তার কাছে বা কারো কাছে, আমাদের কাছে হতে পারে, মনে হয়েছে উত্তেজিত। এবার সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে এখানে সি বলতে সমুদ্র বোঝাতে চেয়েছে, তাহলে SEA এই সিটাই আমরা ব্যবহার করছি, SEE টা ব্যবহার করছি না, কারণ SEE মানে তো আমরা জানি দেখা। তাহলে SEAC, যে সিটা টার্বুলেন্ট মনে হচ্ছে। আবার যদি আমরা এই উদাহরণটা ব্যবহার করি যে সি সিজ এট দা পিকচার, এখানে আরেকটা সি কিন্তু আমরা ব্যবহার করে ফেললাম, SHE, সি, যেটা আমরা স্ত্রীলিঙ্গে ব্যবহার করি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে। তোমরা জানো, আবার এটা ব্যাখ্যা করতে গিয়ে টেন্সের উদাহরণ নিতেই হচ্ছে। প্রেজেন্ট ইনডিফিনিট ক্ষেত্রে, টেন্সের ক্ষেত্রে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কিন্তু আমরা সেক্ষেত্রে হি, শি, ইট বা কোনো নাম ব্যবহার করে থাকি। এক্ষেত্রে সে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে, অর্থাৎ ফেমিনাইন জেন্ডারে যেহেতু আমরা সেই উদাহরণটাকে নিচ্ছি, তার জন্য আমরা SHE, সি, এই উদাহরণটা নিয়েছি। তারপরে আমরা ব্যবহার করলাম SEE, অর্থাৎ দেখা। এরপর আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয় এবং সেই টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে ভার্বের সাথে কিন্তু একটা এস বা ইএস যোগ হয়। তাহলে এক্ষেত্রে এই যে এসটা তোমরা দেখছো, এই এসটা কিন্তু আমরা যোগ করলাম SEE এর সাথে। তারপরে লিখলাম অ্যাট দা পিকচার, অর্থাৎ সে ছবিটার দিকে তাকিয়ে আছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা বুঝতেই পাচ্ছি যে এক্ষেত্রে আমরা যে প্রথমে সিটা নিয়েছি সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সি, অর্থাৎ সে। এবং এক্ষেত্রে আমরা তারপরে যে সিটাকে ব্যবহার করেছি সেই সিটার অর্থ হচ্ছে দেখা, SEE মানে দেখা। তার জন্য আমরা এখানে দুটো সি নিয়ে কাজ করতে পারলাম। তাহলে বুঝতে পারছো, উচ্চারণ একই হওয়ার পরেও আমরা সেন্টেন্সের পরিপ্রেক্ষিতে সেটাকে বুঝে গেছি যে কোন জায়গায় কোন সিটা আমরা ব্যবহার করছি। এখানে যে সিটা আছে তার আগে লেখা আছে সি, অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে প্রথমে যে সিটা আছে সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ সেটা সাবজেক্ট, বাংলায় যাকে আমরা বলি কর্তা। তারপরে আছে সি, এটা আমরা জানি ভার্ব বা ভার্বাল, যেটা কাজ বোঝায়। তারপরে আছে অ্যাট, যেটা একটা প্রিপোজিশন। তারপরে আছে দা, এটা একটা আর্টিকেল। তারপরে আছে পিকচার, যেটা একটা নাউন। তাহলে আমাদের কাছে পরিষ্কার হলো যে প্রথম যে সিটা আছে সেটা সাবজেক্ট সে, তারপরে যে সিটা আছে সেটা ভার্ব দেখা, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তার জন্য তার সাথে এস যোগ করেছি। এরপরে আমরা অ্যাট দ্য পিকচার, অর্থাৎ সেন্টেন্সটাকে কমপ্লিট করলাম এই শব্দগুলো ব্যবহার করে। তাহলে তোমরা বুঝতে পারছো যে একটা শব্দকে আমরা কিভাবে ভালো করে পর্যবেক্ষণ না করলে এটা আমাদের ভুলের চান্সটা বেড়ে যাচ্ছে। তাহলে এটা তো একটা গেল রিডিং স্কিলে, যদিও বা এটা আমরা লিখে রিপ্রেজেন্ট করলাম, কিন্তু ধরে নাও এই লেখাটাই তোমরা কোনো নিউজ পেপার বা গল্পের বই বা খবরের কাগজ বা কোনো পত্রিকাতে পড়ছো, তাহলে তোমরা এভাবেই উচ্চারণ করবে নিশ্চয়ই, যে সি
সিজ অ্যাট দ্য পিকচার। তাহলে আমরা রিডিং স্কিল নিয়ে জানতে পারলাম যে রিডিং স্কিল আমাদের প্রোনাউন্সিয়েশনটাকে ডেভেলপ করবে, যে কোনো শব্দ বা যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যে প্রোনাউন্সিয়েশনটা কিন্তু আমাদের পরবর্তীকালে স্পেলিংটা ডিফাইন করতে বা বুঝতে আমাদেরকে সাহায্য করবে। তাহলে রিডিং স্কিলটা কতটা ইম্পর্টেন্ট সেটা তোমরা বুঝতে পারলে। এই রিডিং স্কিলের পর এটা 1 নম্বর দিয়ে রাখলাম। এরপরে আমরা যাচ্ছি 2 নম্বরে, সেটা হচ্ছে রাইটিং স্কিল। রাইটিং স্কিলটা তো আমাদের মূল আলোচ্য বিষয়, তাই এটাকে আমি ছেড়ে রাখলাম, এটাকে আমি পরে আলোচনা করছি। 2 নম্বর স্কিলটা চলে গেল রিডিং এর পর রাইটিং। 3 নম্বর স্কিলটা এলো লিসনিং। যদিও বা ভাষা তত্ত্ব নিয়ে পড়াশোনা করলে দেখা যায় যে এইগুলো কিন্তু রিভার্স অর্ডারে আসে, অর্থাৎ লিসনিং স্কিলটা আসে প্রথমে, তারপরে আসে স্পিকিং, তারপরে আসে রিডিং, তারপরে আসে রাইটিং। এবার লিসনিং স্কিলটার কি গুরুত্ব? রিডিং, যখন আমরা রিডিং স্কিলটা অ্যাপ্লাই করছি বা রিডিং স্কিল নিয়ে চর্চা করছি, তখন কিন্তু আমরা বাকযন্ত্র অর্থাৎ মুখের সাহায্যে পড়ছি, কিন্তু আমাদের কান শুনছে, অর্থাৎ সেক্ষেত্রে লিসনিং স্কিলটা আমরা ব্যবহার করছি। এছাড়াও যদি পড়াটা নাও বলি, ধরো কেউ কোনো গান শুনছে, সং, যে কোনো ল্যাঙ্গুয়েজের সং, বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে, হিন্দি হতে পারে, যে কোনো গান যখন আমরা শুনছি, তখন কি শুধুমাত্র গানের সুরটাকে শুনি? শুধুমাত্র সুরগুলোকে নয়, গানের লিরিক্স অর্থাৎ শব্দগুলোকেও কিন্তু আমরা শুনি। যে শব্দগুলো আমাদেরকে বুঝতে সাহায্য করে যে কি কি শব্দ কার কার পর ব্যবহার করেছে এবং সেই শব্দগুলোর দ্বারা একটা মেসেজ দিচ্ছে বা একটা কথা বলতে চাইছে, যে কথাটার মানে বুঝতে পেরে আমরা গানটাকে উপলব্ধি করতে পারি বা গানটা এনজয় করতে পারি। তাহলে লিসনিং স্কিলটা যদি প্রপারলি না আমরা ইউজ করতে পারি, তাহলে আমরা কি কি শব্দ ব্যবহার করছি ঠিকঠাক করে বুঝতে পারবো না। আর যে যে শব্দগুলো ব্যবহৃত হচ্ছে সেগুলোই যদি আমরা ঠিকঠাক করে না বুঝতে পারি, তাহলে সেই গানটাকে কিন্তু আমরা বুঝতে পারবো না, অর্থাৎ তারপরে সেই গানটা আমাদের কাছে বোরিং হয়ে যাবে, শোনার জন্য শোনা। তাহলে বুঝতে পারলে লিসনিং স্কিলটা কতটা ইম্পর্টেন্ট আমাদের এই ল্যাঙ্গুয়েজটা বোঝার জন্য। লিসনিং স্কিলের পর চতুর্থ যে স্কিলটার উপর আমরা ফোকাস করব সেটা হচ্ছে স্পিকিং স্কিল। সবারই মধ্যেই একটা ইচ্ছে থাকে যে ইংরেজি ল্যাঙ্গুয়েজটাকে যদি স্পিকিং ফর্মে আমরা খুব ভালোভাবে ইউজ করতে পারি, তাহলে মনে হয় খুব ভালো হবে। বিভিন্ন জায়গায় দেখি, চেষ্টা করলে আমরা সবাই পারবো। স্পিকিং স্কিলের ক্ষেত্রে আমরা কি কি জিনিস ব্যবহার করে থাকি? ওই যে প্রথমে রিডিং স্কিল আমরা পড়েছিলাম, এই পড়ার পরে কিছু কিছু ওয়ার্ড কিন্তু আমাদের ব্রেইনে রেজিস্টার করেছিল, অর্থাৎ সেই শব্দগুলো কিন্তু আমরা ব্রেনে রেকর্ড করে রেখেছি উইথ দেয়ার মিনিং, অর্থাৎ তাদের মানেগুলোকেও কিন্তু আমরা ব্রেনের মধ্যে রেজিস্টার করে রেখেছিলাম। যে শব্দগুলো আমরা পড়েছিলাম সেই শব্দের মানে বুঝেছিলাম, তার জন্য সেই শব্দগুলো আমাদের ব্রেনের মধ্যে ছিল। যখন সেই শব্দগুলো পড়ার সাথে সাথে আমাদের কান শুনেছিল, তখন সেটা আমাদের মাথায় পৌঁছে দিয়েছিল যে শব্দগুলো আমরা মনে রেখেছি। এবার এই স্পিকিং স্কিলটা যখন আমরা ইউজ করছি, অর্থাৎ আমরা যখন প্রোনাউন্সিয়েশন করছি, তখন কিন্তু আমরা এইগুলোকে ব্যবহার করে যাচ্ছি। অর্থাৎ এই প্রোনাউন্সিয়েশনের মাধ্যমে যে শব্দগুলো আমরা জেনেছিলাম বা আমাদের মনে ছিল, সেগুলোকে আমরা কি করছি? আমরা করে যাচ্ছি কিন্তু আমাদের নিজেদের মতো করে অ্যাপ্লাই। আমরা অ্যাপ্লাই করছি এই সমস্ত স্কিলগুলোকে, যে স্কিলগুলো আমরা আগে অ্যাকোয়ার করেছিলাম, সেই অ্যাকোয়ার করা নলেজগুলোতে। অর্থাৎ স্পিকিং স্কিল ডিপেন্ড করছে রিডিং স্কিল আর লিসনিং স্কিলের উপর। কারণ যদি ঠিকঠাক করে না শুনি বা না পড়ি, না বুঝতে পারি, তাহলে সেগুলো আমরা বলতে পারবো না। আর না বলতে পারলে আমরা নিজেদের যে মতামত বা নিজেদের ভাব যেটা আছে, মনের ভাব, সেটা কিন্তু উপস্থাপন করতে পারবো না। এবং এরপর আমরা এই চতুর্থ স্কিলটা নিয়ে কাজ করব, যেটা হচ্ছে রাইটিং স্কিল। তাহলে আশা করি এতক্ষণ যেগুলো বলা হয়েছে তোমাদের সাথে, তোমাদের সেগুলো বুঝতেই পেরেছো। এগুলো তোমাদের সবই জানা, তোমরা সব জেনে এসছো, তোমরা পরিশ্রম করছো প্রচুর। এই ছোট ছোট বিষয়গুলো আমরা যদি মাথায় না রাখি, তাহলে ভেবে দেখো এত পরিশ্রমের পরেও যদি পরীক্ষায় নম্বরটা কাটা চলে যায়, তাহলে সেই পরিশ্রমটা করে কিন্তু কোনো লাভ হলো না। আমরা এতদিন ধরে এত চেষ্টা করছি, নিজেদের সমস্ত পরিশ্রম, মানসিক বলো, শারীরিক বলো, সবকিছু পরিশ্রম নিয়োজিত করে যে একটা চাকরি যাতে আমরা পাই, সে যে চাকরি আমরা যেটাই অপ্ট করেছি, অর্থাৎ যে চাকরিটা আমরা করতে চাইছি, যার জন্য আমরা এতদিন স্বপ্ন দেখে এসেছি, যার জন্য এতদিন চেষ্টা করছি, সেই চাকরিটা পাওয়ার ক্ষেত্রে কিন্তু আর কিছু পদক্ষেপ দূরে। তাই এই ফাইনাল পজিশনে এসে এই খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। এত কাছাকাছি এসে যদি এই সুযোগটা হাত থেকে বেরিয়ে যায়, তাহলে কিন্তু সেটা খুব দুঃখের হবে। এই যে সুযোগ আসতে চলেছে, এই সুযোগেই আমরা চেষ্টা করব আমাদের যেটা ড্রিম সেটাকে অ্যাকোয়ার করার, যেটা আমরা এতদিন ধরে চেয়েছি সেটাকে লাভ করে নেওয়ার, অর্থাৎ যেটা আমরা চেয়েছি সেটাকেই আমরা হাসিল করে নেব চেষ্টার মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে। তাই এই ছোট ছোট জিনিসগুলোকে কিন্তু তোমাদের একদম
ডিটেলসে মাথায় রাখতে হবে। তাহলে আমরা আলোচনা করা শুরু করি রাইটিং স্কিলের ক্ষেত্রে। তাহলে প্রথমে আমরা পয়েন্টগুলো বলে গেছি যে টেন্স, স্পেলিং, এই বিষয়গুলো কিন্তু আমাদের ঠিকঠাক করে মাথায় রাখতে হবে। এছাড়া আরো কিছু বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন অনেকের মধ্যে এই ধারণাটা আছে যে কেউ যদি ভালো ভালো ভারী ভারী শব্দ ব্যবহার করতে পারে, অর্থাৎ যে কোনো রাইটিং এর ক্ষেত্রে আমরা যদি কিছু হেভি ওয়েট শব্দ ব্যবহার করি, তাহলে মনে হয় আমাদের বেটার মার্কস, অর্থাৎ উপরের দিকে আমাদের মার্কসের পার্সেন্টেজটাকে সে কিন্তু ক্যারি করে নিয়ে যাবে। এটা সবসময় সত্যি কথা, কারণ ভালো ভাষা, ভালো কথা শুনতে আমাদের সবার ভালো লাগে এবং সেগুলোকে আমরা বেশি গুরুত্ব অবশ্যই দিই। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, হেভিওয়েট শব্দ ব্যবহার করাটা করতে পারলে তো ভালোই, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই হেভিওয়েট শব্দ ব্যবহার করতে গিয়ে যদি আমরা কোনো ভুল করে ফেলি, অর্থাৎ আমরা যদি কোনো স্পেলিং মিস্টেক করে ফেলি, তাহলে কিন্তু তার যে দায়, সেই দায়টা কিন্তু আমরা কখনো এড়িয়ে যেতে পারবো না। অর্থাৎ আমরা যে মার্কসটাকে উপরের দিকে নিয়ে যাওয়ার কথা ভাবছিলাম, যে পার্সেন্টেজটাকে, সেই পার্সেন্টেজটা কিন্তু এবার নিচের দিকে চলে আসবে। কারণ আমাদেরকে মনে রাখতে হবে নেগেটিভ মার্কিংটা কিন্তু আমাদের সবসময় পিছনে তাড়া করে যাচ্ছে। তাই নেগেটিভ মার্কিংটাকে যদি আমরা যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করতে হয়, তাহলে আমাদেরকে কিন্তু এই স্পেলিং মিস্টেক বা গ্রামাটিক্যাল যে মিস্টেক আছে, সেগুলোকে কিন্তু আমাদের যতটা সম্ভব কম করার চেষ্টা করতে হবে। না হলে কিন্তু ওই মার্কসের যে ডিডাকশন, সেটাকে কিন্তু আমরা কোনোভাবেই এড়িয়ে যেতে পারবো না। তার জন্য আমাদেরকে কিছু ছোট ছোট বিষয় মনে রাখতে হবে। যেমন অনেকেরই মনে হতে পারে যে কিছু শব্দ আমরা শিখেছি আর সেটাকে যতক্ষণ না ব্যবহার করতে পারছি, মানসিকভাবে শান্তি পাচ্ছি না। কিন্তু নিজেকে আগে বুঝতে হবে যে সেই শব্দটা কোথায় ব্যবহৃত হতে পারে, সেই শব্দটা ব্যবহার করার রাইট প্লেস কোনটা, সেটা যদি আমরা ঠিকঠাক করে সুইটেবল একটা প্লেস না খুঁজে পাই, তাহলে আমরা সেটা ব্যবহার করব না। খুব সহজভাবে রিপ্রেজেন্ট করব, নিজেরা যেটা লিখতে চাই সেটাকেই লিখে আসবো, সহজ ভাষায় লিখবো। আমাদের মেন লেখার উদ্দেশ্যটা কিন্তু আমাদের কতটা জ্ঞান আছে সেটা জাহির করা নয়, আমরা কি জানতে চেয়েছি আমাদের কাছে সেটাকে টু দা পয়েন্ট কতটা রিপ্রেজেন্ট করতে পারছি, সেইটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। তার জন্য আমাদেরকে লিখে আসতে হবে। এমন নয় যে বিরাট ভারী ভারী কোনো ভালো ভালো শব্দ দিয়ে লিখে আসতে হবে, তাতে আমাদের বোঝাবে যে আমরা প্রচুর পড়াশোনা করে এসেছি, প্রচুর জানি, সেগুলো কিন্তু নয়। আমাদেরকে মূল ব্যাপারটা রিপ্রেজেন্ট করে দিয়ে আসতে হবে। এবার সেই রিপ্রেজেন্ট করার জন্য আমাদেরকে যা যা দরকার সেগুলো আমরা ব্যবহার করব। রিপ্রেজেন্টেশনটা কিন্তু মেন। রিপ্রেজেন্টেশনে কোনো গন্ডগোল হলে কিন্তু সেটাকে আমরা আর এড়িয়ে আসতে পারবো না, বা তার দায়টা কিন্তু আমাদের নিজেদেরকে কাঁধেই নিতে হবে। তার জন্য আমরা চেষ্টা করব সহজ ল্যাঙ্গুয়েজ ইউজ করার, অর্থাৎ সিম্পল ল্যাঙ্গুয়েজে আমরা লেখার চেষ্টা করব, একদম সিম্পল ল্যাঙ্গুয়েজ। সেটা যদি তোমরা টেন্সের ক্ষেত্রে বলো, তো তোমাদের অনেকেরই মনে হতে পারে যে যে 12টা টেন্স আমরা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, যে তিনটে টেন্স পড়ি, তার মধ্যে 12টা টেন্সের মধ্যে কিছু টেন্স কিন্তু খুব সহজে আমরা ব্যবহার করে নিতে পারি, কিছু টেন্স থাকে জটিল। তাহলে আমরা সবসময় সিম্পল ল্যাঙ্গুয়েজের উপর ফোকাস করব। এছাড়া স্পেলিং এর উপর কিন্তু আমরা ভালোভাবে নজর দেব। তাতে যদি আমাদেরকে আরো বেশি পড়াশোনা করতে হয়, সেটা আমরা পড়বো। এবং হেভিওয়েট বা কোনো নামজাদা শব্দ যদি আমাদেরকে এড়িয়ে চলতে হয়, সেটা কিন্তু আমরা এড়িয়ে চলবো। এছাড়া আর কি কি বিষয়ের উপর মাথায় রাখতে হবে? মাথায় রাখতে হবে যে প্রথমের লাইনটা আমরা যা কিছু লিখলাম, তার সাথে সেকেন্ড লাইনে তার সাথে যেন একটা রিলেশন থেকে থাকে। অর্থাৎ প্রথম লাইনে আমি একটা কিছু লিখে দিলাম, সেকেন্ড লাইনে অন্য কিছু লিখে দিলাম, এখানে কিন্তু একটা গ্যাপ তৈরি হয়ে গেল, যে গ্যাপের জন্য কিন্তু মার্কস আমাদের কাটা যেতে পারে। তার জন্য আমরা চেষ্টা করব প্রথম লাইনে যেভাবে শুরু করলাম তার পরের লাইনে তার কন্টিনিউশন নিয়ে আসবো, 3 নম্বর লাইনে তারই একটা কন্টিনিউশন নিয়ে আসবো, অর্থাৎ একটার সাথে আরেকটা সম্পর্ক রেখে আমরা লিখে যাব। এমন কিছু নয় যে একটা কিছু মাথায় এলো লিখে দিলাম। উদাহরণ দিয়ে বললে তোমাদের হয়তো সুবিধা হবে। ধরো এই টেন্সের ক্ষেত্রেই যেটা আমরা আলোচনা করব, মানে উদাহরণটা দিচ্ছি, সেটা হচ্ছে লেটার রাইটিং এর ক্ষেত্রে ধরে নাও। লেটার আমরা জানি অনেক রকমের লেটার হয়, বিজনেস লেটার হয়, অফিসিয়াল লেটার হয়, ইনফর্মাল লেটার হয়, তো বিভিন্ন রকমের লেটার হয়। এবার আমরা যে কোনো লেটারকে নিয়ে আলোচনা করব। ধরে নাও আমরা ইনফর্মাল লেটার নিয়ে আলোচনা করছি, অর্থাৎ তুমি তোমার কোনো রিলেটিভকে লিখছো বা তুমি তোমার কোনো বন্ধুকে লিখছো একটা লেটার। যে সাপোজ তুমি একটা কোনো পিকনিকে গেছো, যে পিকনিকে তুমি তোমার পুরনো স্যারের সাথে দেখা করেছো এবং তার পিকনিকে তুমি গেছিলে। যে স্যারের কাছে হয়তো তোমার ওই বন্ধুটিও পড়তো, মানে একটা টাইমে তোমরা হয়তো একসাথে পড়াশোনা করেছো, তারপর তোমার বন্ধু হয়তো দূরে চলে গেছে, তুমি তার জন্য তারপর তুমি সেই স্যারের সাথে পিকনিকে গেছো। যে পিকনিকটা কিন্তু হয়ে গেছে, অর্থাৎ দ্য পিকনিক
has already taken place, অর্থাৎ যে পিকনিকটা কিন্তু অলরেডি অনুষ্ঠিত হয়ে গেছে। তাহলে সেই পিকনিকের কোনো বিবরণ দিতে গিয়ে তুমি যদি তোমার কোনো বন্ধুকে লেখো যে তুমি পিকনিকে গেছিলে, কিভাবে গেলে, কি কি আনন্দ করলে, কার কার সাথে দেখা হলো, পুরো দিনটা তুমি কিভাবে কাটালে, তোমার এক্সপিরিয়েন্স গুলো কি, সেগুলো কিন্তু তুমি সবকিছুই লিখবে পাস্ট টেন্সে। তার কারণ যা কিছু ঘটনা তুমি বিবরণ দিতে যাচ্ছ সেগুলো কিন্তু অতীতে হয়ে গেছে, বর্তমানে তুমি সেটা লিখছো, অর্থাৎ ইউ আর রাইটিং at the present। যে চিঠিটা তোমার বন্ধুর কাছে যাবে সেই চিঠিটা বন্ধু পড়ে বুঝতে পারবে যে তুমি কি কি করেছো। এইবার একইভাবে ধরে নাও তুমি তোমার বন্ধুকে লিখবে একটা পিকনিকের ইনভিটেশন দিয়ে, যে পিকনিকটা আগামী 2 মাস কি 3 মাস অন্তর ধরো অনুষ্ঠিত হতে চলেছে। সেই পিকনিকটার ধরে নাও তুমি অর্গানাইজার, তুমি তোমার অন্যান্য বন্ধু বা ফ্যামিলি মেম্বার বা অন্যান্য হয়তো তোমার কোনো কলিগ আছেন, তাদেরকে নিয়ে তুমি একটা পিকনিক অর্গানাইজ করতে চাইছো। সেই পিকনিকের ক্ষেত্রে তুমি চাইছো তোমার বন্ধু আসুক, তোমার সাথে সেই সময়টা কাটিয়ে যাক, এবং পিকনিকটা অর্থাৎ সেই সময়টা তুমি তোমার বন্ধুকে পেতে চাইছো পিকনিকের মধ্যে। তাহলে এই যে চিঠিটা তুমি লিখতে চলেছো সেই পিকনিকটির ব্যাপারে, তাহলে দ্য পিকনিক ইজ গোয়িং টু টেক প্লেস, অর্থাৎ সেই পিকনিকটা কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। তার মানে এক্ষেত্রে তুমি যা কিছু লিখবে সেটা কিন্তু তুমি লিখবে ফিউচার টেন্সে, অর্থাৎ তোমার যা কিছু আছে সেগুলো ভবিষ্যতের কথা চিন্তা করে তুমি লিখছো। অবশ্যই তুমি প্রেজেন্টে লিখছো, মানে এই মুহূর্তে তুমি সেটা লিখছো, তুমি এই মুহূর্তে তোমার বন্ধুকে লিখছো তোমার পিকনিকের বিবরণটা জানিয়ে, কিন্তু যা কিছু তোমার ভাষার আত্মপ্রকাশ বা যা কিছু তোমার বিবরণ হবে সেটা কিন্তু ফিউচার টেন্স হবে। তার কারণ ফিউচার অর্থাৎ যে টাইমটা আসতে চলেছে সেই টাইমে কিন্তু সেই পিকনিকটা অনুষ্ঠিত হতে চলেছে এবং তোমার বন্ধুকে তুমি তার জন্য ইনভাইট করছো। তাহলে বুঝতেই পারছো টেন্সের উপর কতটা ফোকাস আমাদেরকে দিতে হবে, যে টেন্সের উপর ফোকাস ছাড়া কিন্তু আমরা আমাদের লেখাটাকে ঠিকঠাক ভাবে রিপ্রেজেন্ট করতে পারবো না। আর রিপ্রেজেন্ট যদি না ঠিকঠাক করে করতে পারি, তাহলে যাদেরকে আমরা এই চিঠি বা লেখাগুলো লিখছি তারা বুঝতে পারবে না। আর তারা যদি না বুঝতে পারে, তাহলে সাধারণত চিঠি লিখলে তো সেই চিঠিটা লেখার আর কোনো ভূমিকা বা গুরুত্ব থাকলো না। আর পরীক্ষার ক্ষেত্রে যদি বলো, তাহলে কিন্তু মূল যে লক্ষ্যটা মার্কস পাওয়া বলো বা সেই চাকরিটা পাওয়া, সেটা কিন্তু আর আমাদের বাধা হয়ে যাবে যদি আমরা ঠিকঠাক করে না রিপ্রেজেন্ট করতে পারি। তাই রিপ্রেজেন্টেশনটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, যতটা সহজ করে সম্ভব। যে পারবে ভালো ভালো শব্দ দিয়ে লিখতে, সঠিক শব্দ দিয়ে লিখতে, সে লেখো, তাতে কোনো আপত্তি নেই, তাতে কোনো অসুবিধা নেই। তোমাদেরকে মনে রাখতে হবে যে যা কিছু লিখবে সেটা কিন্তু রাইট হতে হবে। সেটা যদি রং হয় তাহলে কিন্তু ক্ষতিটা আলটিমেটলি নিজের কাছেই আসবে। আর রাইট হলে তার গেইনও নিজেরা তুলতে পারবো, তার প্রফিটটা তো নিজেরা পাবোই, মার্কস নিজেরা পাবো, নিজেরা নিজেদের যে লক্ষ্য আছে সেটাতে পৌঁছতে পারবো। তাহলে রিপ্রেজেন্টেশনটার উপর আমরা ফোকাস করলাম। তাহলে আমরা এটুকু বুঝতে পারলাম যে আমরা যদি কোনো রাইটিং লিখতে চাই তাহলে তার রিপ্রেজেন্টেশনের উপর আমাদেরকে ফোকাস করতে হবে। রিপ্রেজেন্টেশন করতে গেলে আমাদেরকে ওয়ার্ড গুলো যেগুলো আমরা ব্যবহার করছি বা গ্রামারটা যেটা আমরা ঠিকঠাক করে ব্যবহার করছি সেটার উপর আমাদেরকে অবশ্যই দখল রাখতে হবে এবং চেষ্টা করতে হবে যতটা আমরা কম ভুলভ্রান্তি করে সেটা ব্যবহার করতে পারি। আর আরেকটা যে মূলত আরেকটা ব্যাপারের উপর যেটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে, অনেক ক্ষেত্রেই দেখা যায় বা অতীতে হয়তো আমরা এই ভুলটা সবাই কম বেশি করে এসেছি, যে প্রশ্নপত্র পেয়ে শুরুতে পড়ে যতটুকু মনে হলো যে ও বুঝতে পেরে গেছি, আর পড়ার দরকার নেই, আমরা যা বুঝে গেছি বুঝে গেছি। অর্থাৎ ধরো কোনো একটা প্যারাগ্রাফ তোমাকে লিখতে দিয়েছে যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর অতীতের জার্নি, অর্থাৎ ফ্রম হিস্ট্রি টু প্রেজেন্ট and also the prospect of future। এক্ষেত্রে লক্ষ্য করো
এই যে প্যারাগ্রাফটা আমাদেরকে লিখতে বলেছে সায়েন্স এবং টেকনোলজির উপর, তার কিন্তু হিস্ট্রিটা জানতে চেয়েছে তার প্রেজেন্ট সিনারিওটা এবং তার ফিউচারে কি কি প্রবাবিলিটি বা পসিবিলিটি আছে সেগুলো সম্বন্ধে জানতে চেয়েছে। অর্থাৎ আমাদেরকে যদি অতীতটা বলতে হয় তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে পাস্ট, যদি তার প্রেজেন্ট সিনারিওটা রাখতে হয় মাথায় তাহলে তার জন্য মাথায় রাখতে হবে প্রেজেন্ট, এবং তার যদি ফিউচার সিনারিওটা মাথায় রাখতে হবে তাহলে তার জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে তার ফিউচার। অর্থাৎ এই তিনটে এরিয়াতেই কিন্তু আমরা ফোকাস করলাম। তার জন্য কেউ যদি হঠাৎ করে মনে করে নেয় যে ও যা দেখতে পেয়ে গেছি বুঝে গেছি, সায়েন্স টেকনোলজি লিখতে গেছে আর বোঝার কি আছে, যা জানি তাই লিখে দিই, সেটা কিন্তু লেখা হবে অবশ্যই, যে লিখবে তার লেখা তো হবে, খাতা ভরে দিয়ে আসবে, কিন্তু তার সঠিক রিপ্রেজেন্টেশনটা কিন্তু হলো না, অ্যান্সারটা কিন্তু টু দা পয়েন্ট গেল না। তোমাদেরকে যদি টু দা পয়েন্ট অ্যান্সার লিখতে হয় তাহলে কিন্তু প্রশ্নটা আগে তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে। অর্থাৎ আগে তোমরা কোয়েশ্চেনটাকে ভালো করে বোঝার চেষ্টা করো, সেটাকে ইন্টারপ্রেট করো, তারপর তোমরা বোঝার চেষ্টা করো কি লিখতে হবে, তারপর তোমরা কিন্তু তোমাদের রাইটিং এরিয়াটা আরম্ভ করবে। একটা জিনিস মাথায় রেখে দিও, ইংরেজি ল্যাঙ্গুয়েজে যে সমস্ত বিষয় ভিত্তিক প্রশ্নগুলো আমাদের অবজেক্টিভ এরিয়াতে আসে যে কোনো পরীক্ষাতে, সেগুলো কিন্তু অবজেক্টিভ এরিয়া থেকে আসে, অর্থাৎ বেসিক্যালি গ্রামাটিক্যাল এরিয়া থেকে আসে। সেখানে কিন্তু আমরা এক্সপেরিমেন্টের কোনো জায়গা খুঁজে পাই না। অবশ্যই প্রথমেই আমি বলেছি যে এই ল্যাঙ্গুয়েজটায় এক্সপেরিমেন্টের জায়গাটা আমরা তেমন ভাবে পাই না, তার কারণ হচ্ছে ল্যাঙ্গুয়েজটা আমাদের নিজেদের নয়। কিন্তু কোনো ক্যান্ডিডেট বা কোনো স্টুডেন্ট যদি গ্রামার এরিয়াটাকে ভালো করে দখল করতে পারে, সে কিন্তু এক্সপেরিমেন্ট করতেই পারে তার লেখা নিয়ে। যেমন ধরো এই সায়েন্স এন্ড টেকনোলজি নিয়ে তোমাদেরকে লিখতে দিল, এবার তোমার ধরো ইচ্ছে হয়েছে এমন একটা লাইন তুমি ইন্ট্রোডিউস করবে তোমার এই রচনার মধ্যে দিয়ে, যে লাইনটা অতীতকে ছুবে, বর্তমানকে ছুবে এবং ফিউচারকেও ছুঁতে পারবে। ধরো সাধারণ ব্যাপার, আমরা সায়েন্সের উদাহরণ তো প্রকৃতির মধ্যে পাই, আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে পাই। তাই এমন একটা লাইন দিয়ে ধরো কেউ শুরু করলো যে মানব সভ্যতার শুরুর দিন থেকে সায়েন্স তার জীবনের প্রত্যেকটি দিনের অঙ্গাঙ্গীন সদস্য হয়ে আছে, বর্তমানেও সে আছে এবং ভবিষ্যতেও সে থাকবে। তাহলে এই সেন্টেন্সটা যদি তুমি ইউজ করতে চাও, তোমাকে কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে হবে। যে কমপ্লেক্স সেন্টেন্স আমরা জানি অনেকগুলো দুটি বা ততোধিক সেন্টেন্সকে আমরা জোড়া লাগাই, এছাড়া কম্পাউন্ড সেন্টেন্সে ইউজ করতে পারি। কিন্তু আমরা যে বললাম সিম্পল সেন্টেন্স ইউজ করতে, তাহলে সিম্পল সেন্টেন্স ইউজ করতে গেলে কিন্তু আমাদেরকে সেই ল্যাঙ্গুয়েজের কিছু কিছু এরিয়াতে ফোকাস করে রাখতে হবে। কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স আমরা ব্যবহার করতেই পারি, কিন্তু রিপ্রেজেন্টেশনটা যদি ভুল হয়ে যায়, একটা জায়গাতে যদি কোনো মিস্টেক করে ফেলি, তাহলে কিন্তু এত সুন্দর লাইনটার আর কোনো গুরুত্বটা থাকবে না। তার জন্য যে লাইনই তোমরা ব্যবহার করো, যত সুন্দরভাবে তোমরা লেখার চেষ্টা করো, তোমাদের প্রচেষ্টাকে সবসময় সাধুবাদ জানাবো, কিন্তু ভুল না করে সঠিকভাবে লেখার চেষ্টা করো, তাতে বরং বেশি লাভ করবে দেন কোনো হেভিওয়েট শব্দ দিয়ে প্রকাশ করার, মনের ভাবটা প্রকাশ করার থেকে। তাই খেয়াল রাখবে, যা কিছুই তোমরা করতে চাইছো, যা কিছুই তোমরা লিখতে চাচ্ছ, সেগুলো সঠিকভাবে রিপ্রেজেন্ট করে আসতে হবে, ভুল না করে, ভুলের পরিমাণটা যতটা সম্ভব কমিয়ে, যাতে আমাদের মার্কসটা যতটা আমাদের জন্য বরাদ্দ করা আছে সেটা না কেটে নিতে পারে, যাতে আমরা পুরো মার্কসটাই ক্যারি করে নিয়ে আসতে পারি। আশা করি এইটুকু আলোচনাতে তোমাদের কাছে এইটুকু বিষয় নিয়ে আমাদের আলোচনাটা সফল হলো, যে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করব আর কিভাবে আমরা ভুলের পরিমাণটা কমাবো। এরপর তোমরা নিজেরা ভেবে দেখো, নিজেদের অতীতের যে সমস্ত পড়াশোনাগুলো করে এসেছিলে, অর্থাৎ বেসিক্যালি টেন্স বা পার্টস অফ স্পিচ, সেগুলোকে আরেকবার একটু ঝালিয়ে নাও। সবই তোমরা জানো, সবই পড়ে এসছো, আরেকবার একটু দেখে নাও, যাতে এরপর রাইটিং স্কিলের মধ্যে পুরোপুরি যখন আমরা ঢুকে যাব তখন আর ওই জায়গাটা যাতে আলোচনা করতে বা ওই জায়গাটা নিয়ে যাতে না কাজ করতে আর পিছনে ফিরে বেশি সময় নষ্ট না করতে হয়। পিএসসি ক্লাসশিপের পার্ট 2 এর অফিসিয়াল সিলেবাসটা তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে তোমরা লক্ষ্য করো, গ্রুপ এ ইংলিশ এর উপর আছে 50 মার্কস এবং তার সিলেবাসটা এইখানে বিশ্লেষণ করা আছে। গ্রুপে ইংলিশে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আছে ড্রাফটিং এ রিপোর্ট ইন ইংলিশ ফ্রম পয়েন্টস অর মেটেরিয়ালস সাপ্লাইড, অর্থাৎ কিছু মেটেরিয়াল বা পয়েন্ট তোমাদেরকে বলা থাকবে প্রশ্নপত্রে, সেখান থেকে তোমাদেরকে একটি রিপোর্ট লিখতে হবে। বি অর্থাৎ 2 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ কনডেন্সিং আ প্রোজ প্যাসেজ সামারি অবলিক প্রেসিজ, অর্থাৎ সামারি বা প্রেসি লিখতে হবে একটা প্রোজ প্যাসেজ থেকে, তোমাদেরকে তার থেকে সামারি বা প্রেসিটা বার করে নিয়ে লিখতে হবে। আর 3 নম্বরে দেখতে পাচ্ছ ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সান্তালি অ্যাজ দ্য কেস মে বি ইনটু ইংলিশ, অর্থাৎ
এই যে ভাষাগুলি আছে এই ভাষাগুলির মধ্যে যে ভাষাটি তুমি প্রেফার করবে, যে ভাষাটি তুমি সুইটেবল মনে করবে, সেই ভাষা থেকে তোমাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের পিএসসি ক্লার্কশিপের পার্ট 2 ইংরেজি সিলেবাস, যেটা 50 মার্কসের পরীক্ষা তোমাদেরকে দিতে হবে। তোমরা সবাই জানো যে এখনো পর্যন্ত শিডিউলড আছে পিএসসি ক্লার্কশিপ পার্ট 2 এক্সামিনেশনটা 27 সেপ্টেম্বর 2020 27 সেপ্টেম্বর। তার আগেই তোমাদের কাছে এই যে 3টি বিষয় তোমরা দেখলে তার ইন্ডিভিজুয়াল মেটেরিয়াল বলো বা ক্লাস তোমাদের কাছে পেইড ক্লাসে তোমাদের কাছে পৌঁছে দেওয়া হবে প্রত্যেকটি স্টুডেন্টের কাছে। আর তোমাদের যা কিছু অসুবিধে সেগুলো তোমরা কমেন্ট করে জানাবে। এরপরে তোমাদের কাছে সাথে লাইভ ক্লাস থাকবে, যে লাইভ ক্লাসে তোমাদের প্রত্যেকটি প্রবলেমকে ইন্ডিভিজুয়ালি ধরে ধরে আলোচনা করে তোমাদের সমস্যাগুলি সমাধান করা হবে। এছাড়া লাইভ ক্লাস আর রেকর্ডেড ক্লাস দুটো ক্লাসের ফেসিলিটি তোমাদেরকে প্রোভাইড করা হবে। আগামী 20 জুলাই তোমাদের পিএসসি ক্লার্কশিপের পার্ট 2 এর ব্যাচ অর্থাৎ পেইড ব্যাচ আরম্ভ হচ্ছে। সেখানে তোমরা প্রত্যেকটি এরিয়াতে ডিটেইলড রেকর্ডেড ক্লাস এবং লাইভ ক্লাস পেয়ে যাবে। তোমাদের সাথে থাকবেন এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টিরা, যারা দীর্ঘদিন ধরে চাকরির মার্কেটে নিজেরা পড়িয়ে আসছেন, তাদের অভিজ্ঞতা সঞ্চয় করেছেন এবং চেষ্টা করেছে স্টুডেন্টদের কাছে যতটা সম্ভব কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করার। ইংলিশে আমি থাকছি এবং সাথে থাকছেন তোমাদের খুবই পরিচিত স্বনামধন্য শিক্ষক সুমন স্যার। আর ইংরেজি এবং বাংলা দুটো বিষয়েই তোমাদেরকে একদম বেসিক লেভেল থেকে শুরু করে তোমাদেরকে চেষ্টা করা হবে তোমরা যাতে যতটা সম্ভব বেশি নম্বর ক্যারি করতে পারো তোমাদের এক্সামে। ভয় পাওয়ার কিছু নেই, আমরা সর্বদাই তোমাদের পাশে আছি। তোমাদের যা কিছু অসুবিধে, যা কিছু তোমাদের কোয়েরি বা যা কিছু তোমরা নতুন কিছু অ্যাড করতে চাইলে তোমরা কমেন্ট করে জানাবে। এরপর তোমাদের সাথে দেখা হবে বা তোমাদের সাথে আবার আলোচনায় আমরা করব নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।